প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। পোশাক খাতের উন্নয়নে ব্যাংক কী ধরনের ভূমিকা রাখতে পারছে সেই প্রসঙ্গটি ব্যবসায়ীদের যে সংগঠন কিংবা ব্যবসায়ীরা আমাদের যে এসএমই পর্যায়ের কিংবা আরএমজি সেক্টরের যে এসএমই পর্যায়ে যে ব্যবসায়ীরা রয়েছেন তারা নানা ধরনের তাদের মন্তব্য অথবা তাদের বিবৃতি আছে এবং এই গত এক বছর ধরে তারা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন সেখান থেকে উত্তরণের উপায় কী এবং ব্যাংকগুলো ব্যবসায়ীদের যে প্রত্যাশা অনুযায়ী যে ভূমিকা অথবা যে সহযোগিতা করতে পারছে না এখান থেকে আসলে উত্তরণ বা সমাধান করার উপায় কী। এই গত এক বছরে কতগুলো ফ্যাক্টরি বন্ধ হয়েছে, সেগুলোকে পুনরায় চালু করার উপায়গুলো কী, যে ধরনের এলসি ওপেন করা নিয়ে যে ধরনের সমস্যার মধ্যে ব্যবসায়ীদেরকে পড়তে হচ্ছে কিছু কিছু ব্যাংকের সাথে কাজ করতে গিয়ে তারও বা সমাধান কী হতে পারে। পাশাপাশি আরএমজি বা পোশাক খাতের যে বাজার যেটি বলা হচ্ছে ব্যবসায়ীরা নিজেরাই বলছেন যে কয়েকটি দেশ বা দু একটি দেশের মধ্যে আমরা বাজারকে সীমিত করে ফেলছি, এরকম একটি প্রসঙ্গ আছে। বা অন্যান্য যে আমার বাজার অন্বেষণের জায়গাটি, বাজার খোঁজা এবং সেই জায়গাতে রপ্তানির সুযোগ বা বাস্তবতা তৈরি করা এবং সেটিও বা কতটা একত্রিতভাবে অর্থাৎ সরকার বা রাষ্ট্রের সহযোগিতার মাধ্যমে ব্যবসায়ী সংগঠনগুলো এই সুযোগ এবং সুযোগ খোঁজার মাধ্যমে সম্ভাবনার জায়গাটি তৈরি করতে পারে। এই প্রসঙ্গগুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই। তারই প্রেক্ষাপটে আজকের আলোচনার যেভাবে আমরা শিরোনাম নির্ধারণ করেছি, পোশাক খাতের উন্নয়নে ব্যাংক কী ভূমিকা রাখছে, সেই বিষয়টি আলোচনার এই বিষয়ে আলোচনা করার জন্য একজন সম্মানিত আলোচককে আমরা আজকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের সম্মানিত পরিচালক ওমর গিয়াস। ওমর গিয়াস, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই এটা আপনার কাছ থেকে শুনবো, পর্যায়ক্রমে একটা সার্বিক পর্যালোচনা আপনার কাছ থেকে আমরা শোনার চেষ্টা করবো। সেটা হচ্ছে যে পোশাক খাতের উন্নয়নের প্রশ্নে ব্যাংকের কাছ থেকে যে ধরনের ভূমিকা বা সহযোগিতা আপনারা প্রত্যাশা করেন কতটা পাচ্ছেন? এই ব্যাপারে আমি আসলে একটা বিষয় উল্লেখ করতে চাই। গতকালকে বিজিএমইতে একটা প্রোগ্রাম হয়েছিল এবং সেখানে কিন্তু ব্যবসায়ীরা এসেছিলেন এবং বিজিএমইর পক্ষ থেকে একটি হতাশা ব্যক্ত করে বলা হয়েছে যে আপনি যে সময়টা বললেন প্রায় এক বছর বা সমসাময়িক সময়ে প্রায় 400টি কারখানা বন্ধ হয়ে গিয়েছে শুধু ব্যাংকিং খাতের সমস্যা এবং অব্যবস্থার জন্য। আমাদের যে দুর্বল ব্যাংকগুলো রয়েছে, আমরা 5টি ব্যাংকের একত্রিততার কথা শুনছি, অথবা আরও প্রায় 9টি-10টি ব্যাংক আমাদের দুর্বল ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকগুলোতে কিন্তু আমরা নিত্য নৈমিত্তিক ইভেন কি এলসি খুঁড়ত ব্যবসায়ীরা কিন্তু সমস্যার মধ্যে পড়ছেন। সো একটা ব্যবসায়ী যদি এলসি খুঁড়তে না পারেন তাহলে সে নিয়ে আসলে কীভাবে শিপমেন্ট করবেন, কীভাবে ব্যবসা পরিচালনা করবেন। এবং এই ক্ষেত্রে আমরা বাংলাদেশ ব্যাংকে গভর্নরকে সাধুবাদ জানাবো যে বিজিএমই প্রেসিডেন্টের রিকোয়েস্ট বা বিজিএমই প্রেসিডেন্টের সাথে আলাপচারিতার পর তিনি গত পরশুদিন এক্সিম ব্যাংক এবং এসআইবিএল এর জন্য 886 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, যে পোশাক খাতের যেসব উদ্যোক্তারা এই দুটি ব্যাংকে ব্যাংকিং করছেন তারা যেন আগস্ট এবং সেপ্টেম্বরের বেতন এ থেকে দিতে পারেন। বাট এটা তো আসলে লং টার্ম কোনো সলিউশন না। সেক্ষেত্রে লং টার্ম সলিউশন বলতে যে বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে কি আলোচনা হয়েছে? বা লং টার্ম সলিউশন বলতে আপনারা কোন কোন বিষয়গুলো বা ব্যবস্থাগুলো প্রত্যাশা করেন? জি, লং টার্ম সলিউশনের ক্ষেত্রে একটি তো হচ্ছে অবশ্যই ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংকগুলোতে সবল করা, যেন আমাদের ব্যবসায়ীরা এই ধরনের সমস্যায় না পড়ে। তার পাশাপাশি আমরা কিন্তু আরও কিছু চ্যালেঞ্জ এখন আমাদের ব্যাংকিং খাতে রয়ে গেছে। যেমন আমরা কিন্তু এখন ব্যাংকের থেকে 14-15% সুদে ঋণ নিচ্ছি। ভারতে, আমাদের পার্শ্ববর্তী দেশে, এই সুদের হার হচ্ছে মাত্র 8% টেক্সটাইলের জন্য। ইভেন যেমন আমাদের এখানে প্রায় দ্বিগুণ। জি, চীনে যেমন আমাদের এই সুদের হার হচ্ছে 3 থেকে 3.5%, ইভেন ভিয়েতনামে 8 থেকে 10%। এখন আমি যদি ব্যাংক ইন্টারেস্টের ক্ষেত্রেই আমার 7-8% ডিফারেন্স হয়ে যায়, তাহলে কি আমি আমার বায়ারের কাছ থেকে কি কম্পিটিটিভ কান্ট্রি থেকে 7-8% বেশি পাচ্ছি না। সো এইটা আমাদের একটি কম্পিটিটিভ অ্যাডভান্টেজের উপরে কিন্তু প্রেশার দিচ্ছে। সুদের যে হারটা সেটিও কিন্তু গভর্নমেন্ট ফিক্স করে দিচ্ছেন না যে 10 বছর এটি থাকবেন। যদি সেটি হতো তাহলে কিন্তু একটা উদ্যোক্তা তার ইনভেস্টমেন্ট প্ল্যানিং এবং তার সামগ্রিক প্ল্যানিং এর মধ্যে পরিকল্পনাটি করতে পারতো। তো সেই জায়গা থেকেও কিন্তু একটি সমস্যা রয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কোনো ব্যবসায়ী কিন্তু আসলে ব্যাংক থেকে ঋণ নেন খেলাপি হওয়ার জন্য না। সত্যিকার ব্যবসায়ী যারা তা ব্যবসা করতে চান এবং ব্যবসার মাধ্যমে নিজের এবং সামগ্রিকভাবে দেশের উন্নয়নে অবদান রাখতে চান। কিন্তু আমরা দেখছি যে খেলাপি ঋণের ক্ষেত্রেও এই সময়সীমাটা মাত্র 3 বছর দেওয়া হচ্ছে। তো একটি যিনি রুগ্ন তাকে যদি সময় আরও কম দেওয়া হয়, তিনি তো আসলে এমনিই রুগ্ন, তার পক্ষে। তো আমাদের আমাদের পরামর্শ ছিল এখানে যে এই খেলাপি ঋণ পরিশোধের সময়কাল যদি 3 থেকে 10 বছর করা হয়,
তাহলে আপনার মান্থলি ডাউন পেমেন্টের সংখ্যাটা কিন্তু সহনীয় হবে। সেক্ষেত্রে ঘুরে দাঁড়ানোটা খুব সহজ হবে। ঘুরে দাঁড়ানো সহজ। আরেকটি হলো যে বিভিন্ন সময় যে সমস্ত কারখানাগুলো বন্ধ হয়েছে, সেখানে যারা ব্যবসায়ী ছিলেন বা উদ্যোক্তা যারা ছিলেন, তারাই যে ব্যবসায়ী সংগঠনের যে ভূমিকাগুলো নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া রয়েছে, মিশ্র প্রতিক্রিয়াই রয়েছে। যে ব্যবসায়ী সংগঠনগুলো যদি আগে থেকে তৎপর হতো তাহলে এই অবস্থা হয়তো এতটা বেশি দুর্বিষহ অবস্থা হতো না। এই জায়গাটিকে কিভাবে দেখেন? ব্যবসায়ী সংগঠনগুলো আসলে আপনাদের পাশে কতটা ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দকে আপনারা পান? জি, ব্যবসায়ী সংগঠন নেতৃবৃন্দ আসলে ব্যবসায়ী সংগঠন বা বিজিএমই, বিকিএমই বা বিটিএমই যারা আছেন, আমাদের টেক্সটাইল সংগঠন যেগুলো যারা আছেন, তারা কিন্তু সবসময় চেষ্টা করেন যে আমাদের সেই বিষয়গুলো সরকারের সাথে তুলে ধরে সেগুলো ব্যবস্থা করা। আবার সবসময় আসলে সরকারও যে তাদের কথা সবসময় শুনেন তাও কিন্তু না। যেমন এখানে একটি আপনি যেটা বলছেন যে একটি কারখানা যখন রুগ্ন হয়ে গেলে, একটি কারখানা যখন চালাতে পারলো না, তাহলে কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সংগঠনগুলো বলে যাচ্ছে যে একটা এক্সিট পলিসিও থাকা দরকার। একটা ব্যবসায়ী যদি ব্যবসা করতে না পারেন, সে সর্বোচ্চ চেষ্টা করার পরও যদি ফেইল হন, তার মানে এই না যে তিনি এক্সিট করতে পারবেন না, তার এক্সিট পলিসি। কিন্তু গভর্নমেন্টকে আমরা দীর্ঘদিন পর্যন্ত সেই এক্সিট পলিসির কথা বললেও কিন্তু সেই এক্সিট পলিসিও কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো দাঁড় করাতে পারিনি। তো সামগ্রিকভাবে আমার মনে হয় যে বিভিন্ন এনবিআর থেকে শুরু করে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, যারা কিনা আমাদের সিভিল ব্যুরোক্রেসি আছেন, তাদেরকেও আসলে এই আমাদের ব্যবসার যে প্রতিদিনকার যে দুঃখ কষ্ট এর সাথে সম্পৃক্ত করা সম্ভব হচ্ছে না। তার মানে কি এখানে কি ব্যবসায়ী সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, আমি সম্মান রেখেই বলছি, আপনার কাছ থেকে শুনবো যে নিজেদের মধ্যে কোনো সমন্বয়হীনতা আছে? বিজিএমইতে তো আসলে বা বিকেএমইতে তো আসলে ভোটের মাধ্যমে ব্যবসায়ীরা নির্বাচিত করেন, এবং যারা নির্বাচনে আসেন তারা সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করেন। এখন কোনো সময়ে হচ্ছে যে তারা সরকারকে বোঝাতে সক্ষম হন, এবং কোনো সময় হয়তোবা সেটি সম্ভব হয় না। এখানে ওমর গেজ ভাই, আপনার আলোচনার প্রেক্ষাপটে একটা প্রশ্ন রেখে যাই, বিরতি থেকে ফিরে এসে শুনবো, যেটি আপনিও নিশ্চয়ই একমত হবেন যে আমাদের তৈরি পোশাক খাতের যে বাজার, এর তো আরও বাজার আমাদের আছে। সেই বাজারগুলো রাষ্ট্রীয় পর্যায় থেকে কিংবা আপনারা কতটা খোঁজার চেষ্টা করছেন, বা বাজারগুলো নিজেদের অনুকূলে নিয়ে আসার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় বাংলাদেশ কতটুকু অনুকূল অবস্থায় আছে, এই প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গী থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক, আজকে সম্মানিত আলোচক, বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের সম্মানিত পরিচালক। ওমর গেজ ভাইয়ের সাথে পোশাক খাতের উন্নয়নে ব্যাংক কী ভূমিকা রাখছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। যে ওমর ভাই যে প্রশ্নটি রেখে যাওয়া, আসলে বাজার খোঁজা, পোশাক খাত, তৈরি পোশাক খাতের বাজার খোঁজা, আমরা দেখছি যে দীর্ঘদিন ধরে একই দেশে পণ্য রপ্তানি হচ্ছে, বিকল্প বাজারও আছে আপনারা বলছেন, কিন্তু সেগুলো ধরতে পারছেন না কেন? আমরা যদি আমাদের পোশাক রপ্তানির ডেস্টিনেশনগুলো বলি, সেটি কিন্তু এখনও পর্যন্ত ইউরোপ এবং ইউএসএ আমাদের, যেটাকে আমরা ট্র্যাডিশনাল মার্কেট বলি, এবং এই মার্কেটের বাইরে যে মার্কেটগুলো তাদেরকে আমরা নন ট্র্যাডিশনাল মার্কেট বলি। এবং এখানে কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় যে সরকার কিন্তু এই নন ট্র্যাডিশনাল মার্কেটে এক্সপোর্ট বাড়ানোর জন্য 3% প্রণোদনা দিয়ে আসছেন, এবং তার কারণে ওভার দ্য ইয়ার্স আমরা এখন আমাদের নন ট্র্যাডিশনাল মার্কেটে, অর্থাৎ অ্যাকসেপ্ট ইউরোপ এবং আমেরিকার বাইরে আমাদের নন ট্র্যাডিশনাল মার্কেটগুলোতে আমাদের এক্সপোর্ট অ্যারাউন্ড 10 বিলিয়ন, বাট আমাদের সামগ্রিক রপ্তানি হচ্ছে 47 বিলিয়ন। সো সেটি এখন সামগ্রিক রপ্তানির তুলনায় এখনও অনেক কম। মিডল ইস্টের একটা বড় বাজার, যেটি কিনা আমরা দেখি যে পাঞ্জাবি বা এই ধরনের পোশাকগুলো, এই জায়গাগুলো কিন্তু আমাদের এখনও মার্কেট শেয়ার অনেক কম। মানে সেটা চাইলে কি আপনারা কন্ট্রিবিউশন রাখতে পারবেন? আমার মনে হয় যে এই জায়গায় যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের সামগ্রিকভাবে একটা প্রমোশন এবং ট্রেড ডেলিগেশন বলি, আমাদের মেলা বলি, সেই জায়গাগুলোতে চাইলে সম্ভব। তার মানে এখানে একটা সুযোগ আছে। এছাড়া আর কোথায়? এখানে আরেকটি বড় হচ্ছে যে আমাদের যে টোটাল রপ্তানির কিন্তু আমাদের মেইন এক্সপোর্ট বাস্কেটের কিন্তু 80% বেশি হচ্ছে কটন বেসড। তো আমাদের সারা বিশ্বে কিন্তু এখন ম্যানমেড ফাইবারের একটি প্রচলন হচ্ছে, এবং সারা বিশ্বের যে আমরা যদি চায়না বলি, চায়না কিন্তু ম্যানমেড ফাইবারের অনেক বড় একটা রপ্তানিকারক,
এবং আমরা কিন্তু চায়না বিকজ যেহেতু এখন চায়না পোশাক থেকে ধীরে ধীরে ইলেকট্রনিক্স বা ওই দিকে যাচ্ছে, সুতরাং আমরা যদি ম্যানমেড ফাইবারের রপ্তানিটা চায়না থেকে 5-6% নিতে পারি, সেটাই কিন্তু আমাদের সামগ্রিক রপ্তানি যে আমরা যেটা বিজিএমইউ যেটা স্বপ্ন দেখছে 100 বিলিয়ন, সেটি কিন্তু ম্যানমেডটা এটা করার জন্য রাষ্ট্রের বা সরকারের কাছ থেকে কি সহযোগিতা প্রয়োজন? আমাদের দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের এই ম্যানমেড ফাইবার করতে হলে যে আমার ভার্টিক্যাল এক্সপেনশন, অর্থাৎ আমার টেক্সটাইল ম্যানমেড পলিস্টার বা টেক্সটাইল ম্যানমেড টেক্সটাইল লাগবে, সেই টেক্সটাইল আমার ইন্ডাস্ট্রি করতে হলে আমার সবচেয়ে বড় যে বাধাটা সেটি হচ্ছে আমরা সরকার কিন্তু এনার্জি বা জ্বালানি নিরাপত্তাটা আমাদের একটা বড় সমস্যা। এবং দীর্ঘদিন ধরে জানেন আমাদের গ্যাস সংযোগ কিন্তু বন্ধ আছে। সুতরাং আমি যদি একটি টেক্সটাইল ইন্ডাস্ট্রি করতে চাই, ম্যানমেড হোক অথবা কটন হোক, আমার সর্বপ্রথম হচ্ছে যে আমার জ্বালানি বিষয় নিশ্চিত সেটা করতে হবে। লাগবেই। সেই জ্বালানি ইনফ্রাস্ট্রাকচারটা আমরা সরকারের কাছ থেকে আমাদের সবচেয়ে বড় মনে হয় যে প্রত্যাশা, এবং এটি এখন একটা বড় সময় গ্লোবাল জিওপলিটিক্যালি যে অবস্থার মধ্যে যাচ্ছে, আপনার ইউএস চায়নার টেক অফ ওয়ার থেকে শুরু করে এখন যদি বাংলাদেশ এই মার্কেটটা ধরতে চায়, এটি একটি সম্পূর্ণ আমাদের জন্য ইতিবাচক সময়, এবং এটি করতে হলে কিন্তু এখনই আমাদের এই জায়গাটায় গ্যাস নজর দিতে হবে। নজর দিতে তবে হবে। এই জায়গাতে আবার অনেকে বলার চেষ্টা করেন যারা এই এক্সপোর্ট এবং ইম্পোর্টের প্রসঙ্গগুলো নিয়ে কাজ করেন, গবেষণা করছেন, বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, যে সেটা হচ্ছে যে আমাদের এই ব্যবসায়ীদের বা এই ইন্ডাস্ট্রিগুলোর প্রোডাকশন ক্যাপাসিটির এই প্রসঙ্গটা তারা উল্লেখ করে থাকেন চ্যালেঞ্জ হিসাবে। সেটাকে আপনি কিভাবে দেখেন? যে এখানে একটি ইতিবাচক দিক হচ্ছে আমরা কিন্তু রিসেন্টলি দেখছি অনেক চাইনিজ ইনভেস্টর কিন্তু বাংলাদেশে জয়েন্ট ভেঞ্চার করতে চাচ্ছেন, যেহেতু তারা একটি সমস্যা এবং তাদের দেশও এখন ওয়েজ অনেক বেশি, সো তারা বাংলাদেশের মতো এক্সপোর্ট ডেস্টিনেশনগুলোতে আসতে চাচ্ছেন। যে চাইনিজ জেভি যদি তারা যদি দেখে আমরা একটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার আছে, অর্থাৎ গ্যাস থেকে শুরু করে বাকি তো আমাদের তো ওয়ার্কার বা আমাদের বাকি যে এক্সপেরিয়েন্স, যখন আমার প্রোডাকশন কম্পোনেন্টসগুলো অ্যাভেলেবল থাকবে তখন সে আগ্রহ দেখাবে। জি, সো আমি চাইনিজ ইনভেস্টর যদি আমি তাদেরকে যদি এখন ওয়েলকাম করি, এবং তাদের কাছ থেকে কিন্তু আমি দুটো জিনিস পাবো, একটা হচ্ছে যে তাদের নো হাউ পাবো, এক্সপেরিয়েন্স, অলসো তাদের এক্সপার্টাইজও কিন্তু আমি পাবো। তো সেটিও কিন্তু আমরা সেই গ্যাপটা কিন্তু আমরা এই জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে আমাদের পূরণ করা সম্ভব। এবং এটি আমি আবারও যেটি বলবো, ইট ইজ এ ভেরি রাইট টাইম টু অ্যাচিভ দিস গোল। সেক্ষেত্রে বিডার যে অনস্টপ সার্ভিসের যে প্রসঙ্গ আমরা বিডা খুব জোরে সোরে বলে, এই সার্ভিস চালু হওয়ার পরে কি কোনো পরিবর্তন আসেনি? আমার মনে হয় যে বিডার যে ওয়ান স্টপ সার্ভিসটি করতে, সেটা একদিনে তো পরিবর্তন আসবে না, কিন্তু চাইনিজ ইনভেস্টররা বা যে কোনো দেশের ইনভেস্টররা যখন এরকম একটি সুবিধা যখন প্রচারিত হবে, আস্তে আস্তে পেতে শুরু করবেন, অবশ্যই আমরা এটা সুফল পাবো। কারণ এখনও কিন্তু আমাদের একটা তৈরি পোশাক কারখানা তৈরি করতে আমার প্রায় 18 থেকে 20টার উপর লাইসেন্স লাগে। সো এই জায়গাগুলো যদি একটা ফরেন ইনভেস্টর বিটার মাধ্যমে ওয়ান স্টপ জায়গা থেকে পায়, এবং সেটি কিন্তু অবশ্যই আমাদের এই একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন, এতগুলো লাইসেন্সের আসলে দরকার আছে কি? মনে করি যে লাইসেন্স আসলে আমাদের থাকলে সমস্যা নেই, আমরা কিন্তু করতে, কারণ কমপ্লায়েন্সের ইস্যু আছে, আমরা করতে রাজি। বাট প্রবলেমটা হচ্ছে যে আমার একবার এনভায়রনমেন্ট অধিদপ্তরে যেতে হচ্ছে, একবার আমাকে যেতে হচ্ছে ফায়ার সার্ভিসের জন্য, এবার যেতে হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য। সো এখানে যদি একজন অথরিটি হয়, সো সেখানে আমার মাল্টিপল লাইসেন্স থাকলেও কিন্তু সমস্যা না, কিন্তু মাল্টিপল অথরিটি থাকার কারণে আমাদের হয়রানি কিন্তু অনেক বাড়ছে। মানে অনেক সময় চলে যাচ্ছে সেই অনুমোদনগুলো পেতে বা লাইসেন্সগুলো পেতে। মুরগেজ ভাই, আরেকটা প্রশ্ন রেখে বিরতিতে যাচ্ছে, ফিরে এসে শুনবো। সেটা হচ্ছে যে ব্যাংকগুলোর আপনি একটা গুরুত্বপূর্ণ যে ঋণের যে সুদের হার, এবং বাংলাদেশ তৈরি পোশাকের প্রশ্নে যে সমস্ত দেশগুলোর সাথে প্রতিযোগিতা করছে, সেখানে আমাদের থেকে অর্ধেক সুদের হার, বা চীনের প্রসঙ্গটা তারা প্রতিযোগী দেশ না সেভাবে আমরা বলছি, যে ভিয়েতনাম বা ভারতের প্রসঙ্গ যদি আপনি বলেন, এই জায়গাতে ব্যাংকগুলোর সাথে আলাদা করে কোনো আলোচনা, কিংবা আপনি যে পরিকল্পনার কথা বললেন 3 থেকে 10 বছর, বা এই যে পরিকল্পনা বা ভাবনাগুলো, সেটি সরকারের সাথে কিংবা ব্যাংকের যে সংগঠনগুলো বা বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা করে কোনো একটা উইন-উইন সিচুয়েশনে আসা যায় কিনা, বা সেই সিচুয়েশনে আসতে গেলে কি করতে হবে, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। পোশাক খাতের উন্নয়নে ব্যাংক কী ভূমিকা রাখছে সেই প্রসঙ্গ ধরে আলোচনা। ওমর ভাই, যে প্রশ্নটি রেখে যাওয়া, যে ব্যাংকও অধিক সুদের হার চাচ্ছে, আপনাদেরও সেটি ব্যবসা করে সেটি
প্রদান করাও তো কষ্ট হচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে। এবং বাংলাদেশ এই তৈরি পোশাক খাতে যে সমস্ত দেশগুলোর সাথে প্রতিযোগিতা করছে সেখানে বাংলাদেশের থেকে অর্ধেক সুদের হার। তো এইটা প্রসঙ্গে যদি একটা উইন উইন সিচুয়েশনে আসতেই তো হবে, তা নাহলে তো এটা তো একটা স্থবির হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে করণীয় কি? আমাদের দেশে আশ্চর্যজনকভাবে বা ইন্টারেস্টিংলি যেটা ঘটেছে, আমাদের যখন ব্যাড লোন হয়েছে, ব্যাড লোনগুলো কিন্তু আমাদের দেশের বাড়ি থেকে চলে গিয়েছে, কিন্তু ব্যাড লোনের জায়গায় আমরা সেগুলো আটকাতে পারলাম না। কিন্তু আমরা যারা প্রপারলি যারা ব্যবসা করছে তাদের উপরে আমরা যখন ব্যাংকে যখন তারল্য সংকট, ব্যাংক তখন কি করছে, আমানতদারির থেকে আমানত নেবার জন্য তাদেরকে বেশি সুদ দিচ্ছেন, এবং এই সুদ থেকে বেশি পাওয়ার জন্য তারা বেশি আমানত পাওয়ার জন্য বেশি সুদ দিচ্ছেন, এবং ফলশ্রুতিতে আমরা যারা ব্যবসায়ীরা ঋণ নিচ্ছি তাদের উপর 3-4% স্প্রেড রেখে সেটি করছে। তা আমার মনে হয় এটি আমাদের সামগ্রিক ব্যাংক অব্যবস্থাপনার কারণে হচ্ছে। সুতরাং আমরা যদি ব্যাংক ব্যবস্থাপনাটা ঠিক করে যায়, এবং যেটি সামগ্রিকভাবে শুধুমাত্র ব্যবসা না, সামগ্রিক অর্থনীতির জন্য এটি গুরুত্বপূর্ণ, এবং এর থেকে বেশি গুরুত্বপূর্ণ যে ব্যবস্থাপনার পাশাপাশি সরকারের এটি সরকারের আসলে দায়িত্ব। সরকারের আসলে ঠিক করে দেওয়া উচিত যে আগামী 10 থেকে 15 বছর 12 বছর আমার ব্যাংক ইন্টারেস্ট একটি নির্দিষ্ট এত % থাকবে। তাহলে এটি যেমন লোকাল আমরা যারা ব্যবসায়ী করছি তাদের জন্য এটি যেমন সুবিধা, এবং তাদেরও ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে সুবিধা। এর পাশাপাশি যারা আমরা একটু আগে যেটা বললাম, যারা ফরেন ইনভেস্টর বা এফডিআই যারা করতে আসবে তাদের জন্যও কিন্তু সুবিধা। তো এই বিষয়গুলোতে আমাদের কাজ করতে হবে আলটিমেটলি। মানে এই প্রশ্নে বাংলাদেশ ব্যাংক কোনো অপারেশনাল গাইডলাইন বা পলিসি কি ডেভেলপ করতে পারে, বা আপনারা সেই প্রসঙ্গটি বাংলাদেশ ব্যাংককে অবগত করে সেটা কিভাবে সহজ করা যায়? আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে আমাদের ব্যাংক সুদের হার সিঙ্গেল ডিজিটে আনতে হবে। ব্যাংকিং ব্যবস্থাপনাকে বাঁচিয়ে রাখার জন্য আমি উচ্চ সুদের হারকে আমি প্রভাবিত করছি না, কিন্তু আমার অর্থনীতির ব্যবসায়ীরা এর মধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেক্ষেত্রে আমার অর্থনীতি কিন্তু সবল হচ্ছে না। সো আমার অর্থনীতির সাথে আস্থারও ঘাটতি তৈরি হচ্ছে, এবং এখান থেকে কি আসলে ব্যবসা বাণিজ্য ঘুরে দাঁড়ানো সম্ভব? যেভাবে ধরুন সরকার বা ব্যাংকগুলো বা বাংলাদেশ ব্যাংক যেভাবে সুদের হারটা নির্ধারণ করেছে, তারা তাদের মতো করে দেখছে, কিন্তু এটা দেখছে না যেটা আপনি শেষ করলেন, যেভাবে যেমন ব্যবসা বাণিজ্য বা অর্থনীতি তো আসলে সবল হচ্ছে না বা শক্তিশালী হচ্ছে না। করণীয় জায়গাটি একটু যদি পয়েন্ট আকারে শুনতে চাই। করণীয় জায়গাতে আমি যেটা বলবো যে ব্যবসার ক্ষেত্রে, ব্যবসায়ীদের ক্ষেত্রে এটি সিঙ্গেল ডিজিটে নামিয়ে আসতে হবে, এবং সিঙ্গেল ডিজিটে যদি আমরা নামিয়ে আসতে পারি, আনতেই হবে। না আনলে পরে আমরা কিন্তু এখন দেখতে একটা স্থবির। কিন্তু আপনি যদি দেখেন পত্রপত্রিকায় যে আমাদের রিসেন্ট ডেতে আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু নাই, আমাদের যে বিনিয়োগের এত স্থবিরতা আমাদের, এটি কিন্তু ব্যাংক ইন্টারেস্টের কারণে। এক্সপেরিয়েন্স শেয়ারিংয়ের জায়গা থেকে কোনো ভালো ফলাফল তৈরি হবে, যে আপনারা যে বাস্তবতার মুখোমুখি হন সেগুলো উপস্থাপন করা, ব্যাংকের যে অথরিটি আছে, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের সামনে তারা তাদের বক্তব্য বলল, এই যে এক্সপেরিয়েন্স শেয়ারিংয়ের মাধ্যমে কোনো ফলাফল তৈরি হবে? বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, সরকারের কর্তা ব্যক্তিদের, ফাইন্যান্স মিনিস্ট্রির পক্ষ থেকে যদি একটি নিয়মিতভাবে ব্যবসায়ীদের সাথে বসার একটি অভ্যাস তৈরি করা হয়, যে আমি প্রতি মাসে একবার বসবো, অথবা আমি প্রতি 2 মাসে একবার বসবো, তাহলে আমার মনে হয় এই বিষয়গুলো অনেকটা স্ট্রিমলাইন হতে পারে। কারণ আমরা একটা আলোচনা করে আসলাম, তারপর এটি ফলো আপ, অর্থাৎ আমাদের এই জায়গাটা কোথায় আছি আমরা। তো এই অভ্যাসটা যদি আমরা ব্যবসায়ী এবং আমাদের সরকার বা সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে যদি একটি কোঅর্ডিনেশন থাকে, তাহলে আমার মনে হয় যে আমরা সেই কোঅর্ডিনেশনের কালচার বা অভ্যাসটি তৈরি হওয়ার ক্ষেত্রে অন্য কোনো পক্ষ কি বাধা হয়ে দাঁড়াচ্ছে? না, আমার মনে হয় যে এটি বা অন্য কোনো পক্ষ না, এটি হচ্ছে আমাদের কালচার বা হ্যাবিটের বিষয় আসলে। সো এই কালচার এবং হ্যাবিটের ব্রিজটা যদি আমরা করতে পারি, এবং সর্বক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এখন আমাদের যে ব্যাংকিং যে বাস্তবতা, সেই ব্যাংকিং বাস্তবতায় আসলে অনেক কিছু চাইলেও করা যাচ্ছে না। বাট আমরা যেই একটি জার্নির দিকে যাচ্ছি আমাদের ব্যাংকিং ব্যবস্থাগুলো স্ট্রেনথেন করার ক্ষেত্রে, এই জার্নি বা রোডম্যাপের মধ্যে যদি আমরা এই বিষয়গুলোকেও মাথায় রাখি, তাহলে কিন্তু আমাদের রোডম্যাপটা একটি হোলিস্টিক রোডম্যাপ, একটা হোলিস্টিক হইতে সেটা একটা বাস্তবায়নের একটা সম্ভাবনা তৈরি করবে। ওমর ভাই, আমরা একেবারে শেষের দিকে একটা ভিন্ন রকম প্রশ্ন। সাধারণ মানুষের এরকম একটি ধারণা বা একটা পারসেপশন আছে যে আমাদের দেশের ব্যবসায়ীরা দেশে ব্যবসা করছেন, এখানে তারা টাকা বা উপার্জন করছেন, কিন্তু তাদের নাকি মন পড়ে থাকে বিদেশে। আসলে সত্য কিনা? সত্য না, কারণ আমাদের দেশে আমাদের একটি স্ট্রেংথ, আমরা যেটা সবসময় দাবি করি, দেখেন ভিয়েতনামে কিন্তু ম্যাক্সিমাম ব্যবসায়ী বা ইনভেস্টার হচ্ছে চাইনিজ ইনভেস্টমেন্ট। সুতরাং যখন একটু প্রবলেম হলো, এখন চাইনিজ, ইউএসএ, ভিয়েতনামের অনেক ব্যবসায়ীরা কিন্তু এখন রিলোকেট করার চিন্তা করছেন, করছেন।
তা আমাদের দেশের পোশাক শিল্পে কিন্তু সকল ব্যবসায়ীরা আমাদের বাংলাদেশি ব্যবসায়ী, বাট আমার দেশের উপার্জিত টাকা আমি যেটি তৈরি করছি, যেটি বলা হয় যে দেশের বাইরে নিয়ে যাচ্ছে, আমি মনে করি এটি সঠিক নয়। তবে আমি বলবো এটা ঢালাওভাবে না বলে যদি সত্যিকার অর্থে কেউ এরকম সেক্ষেত্রে দেশের সরকারের একটা মনিটরিং থাকুক এবং তাদের বিচার করা হোক, কিন্তু ঢালাওভাবে যদি এটি করা হয়, জেনারেলাইজ করা হয়, তখন কিন্তু ব্যবসায়ী সমাজ সামগ্রিকভাবে এটি আহত হন। ওমর কেস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য এবং আপনার চমৎকার বিশ্লেষণ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।